আজ আমরা ভ্রমণ করব ভাটি বাংলার রাজধানী খ্যাত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থেকে। চারিদিকে হাওর দ্বারা বেষ্টিত এই মোহনগঞ্জ একসময় ছিল নদীমাতৃক, যার ছাপ এখনো পাওয়া যায়। চারিদিকে শুধু শ্যামল সবুজের সমারোহ, আর এই সবুজ শ্যামলের মাঝে হারিয়ে ফিরে ভ্রমণ করব ভাটি বাংলার রাজধানী থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত। আর এ ভ্রমণে আমাদের এবারের সফর সঙ্গী হাওড় এক্সপ্রেস ট্রেন। পৌঁছে গেলাম হুমায়ুন আহমেদের খুব প্রিয় একটি জায়গা, এই গৌরীপুর জংশনে। চাচা কি অবস্থা? ভালো? বিশাল কার নিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ভাটি বাংলার রাজধানী নামে খ্যাত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। আর ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে। এই যে, আর আজ আমি এই মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যাব ঢাকা পর্যন্ত। আর আমার সফর সঙ্গী আজকে হাওড় এক্সপ্রেস, যার কোড নাম্বার 777 এবং 778, যেটি এই মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে সকাল 8টার সময় এবং ঢাকাতে যেয়ে তার পৌঁছানোর কথা বেলা 1টা 40 মিনিটে। ওভারঅল তার সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট। আর এই 5 ঘন্টা 40 মিনিটে সে কভার করবে 210 কিলোমিটার পথ, অর্থাৎ মোহনগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত রেলপথের দূরত্ব 210 কিলোমিটার। আর এই যাত্রাপথে হাওড় এক্সপ্রেস মোট 9 জায়গায় যাত্রা বিরতি দিবে। সে জায়গাগুলো হচ্ছে, আমরা মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে তো যাচ্ছি, এরপর বারোহাট, ঠাকুরকোনা, নেত্রকোনা, শ্যামগঞ্জ জংশন, গৌরীপুর জংশন, ময়মনসিংহ জংশন, গাফরগাঁ, জয়দেবপুর জংশন, বিমানবন্দর এবং সর্বশেষ ঢাকাতে যে এসে পৌঁছাবে বেলা 1টা 40 মিনিটে। তা চলুন এখন আমরা মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে প্রবেশ করি। চলুন। এই যে, এটা হচ্ছে টিকিট। আচ্ছা, আর এই মোহনগঞ্জ কিন্তু আরেকটি কারণে বিখ্যাত, সেটি হচ্ছে আমাদের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মস্থান কিন্তু এই মোহনগঞ্জেই। আর বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে এই মোহনগঞ্জ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যার কারণে 1920 সালে এই মোহনগঞ্জকে থানা হিসেবে ঘোষিত করা হয় এবং 1982 সালে এই মোহনগঞ্জকে উপজেলায় রূপান্তরিত করা হয়। যাতায়াত এবং অর্থনীতির দিক দিয়ে চিন্তা করে 1925 সালে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের কাজ শুরু করা হয় এবং 1928 সাল থেকে এই মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রেল চলাচল শুরু হয়। বিশেষ করে সুনামগঞ্জ এবং হবিগঞ্জের 7-8টি উপজেলার লোকজন এই মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন ব্যবহার করে ঢাকার সাথে যোগাযোগ স্থাপন করেন। এই মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার দিকে প্রতিদিন 2টি করে আন্তনগর ট্রেন ছাড়া হয়। একটি তো হাওড় এক্সপ্রেস, যেটাতে আমরা এখন ভ্রমণ করব, এবং আরেকটি হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। চলতি পথে এই হাওড় এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে মোট 4টি জেলাকে কানেক্ট করে। এক হচ্ছে এই নেত্রকোনা জেলা, ময়মনসিংহ জেলা, গাজীপুর জেলা এবং ঢাকা জেলাকে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা ভ্রমণ করি হাওড় এক্সপ্রেসে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ হয়ে ঢাকা পর্যন্ত। চলুন তাহলে এবার একটু ট্রেনটিকে আমরা ঘুরে দেখি। এটা হচ্ছে আজকে হাওড় এক্সপ্রেসের লোকো। এটা হচ্ছে 2904 MEI 15। এটা হচ্ছে 1500 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন এই লোকোটি। আর এটা হচ্ছে হুন্ডাই রোটেমের, দক্ষিণ কোরিয়া থেকে উৎপাদন করা, আর EMD আমেরিকার লাইসেন্স প্রাপ্ত এই লোকোমোটিভ। আর এই হচ্ছে আমাদের হাওড় এক্সপ্রেস। এটা পুরাতন র্যাক দিয়েই চলছে, ভ্যাকুয়াম র্যাক বা ইরানি র্যাক যেটা বলে সেটা দিয়েই। আচ্ছা, হাওড় এক্সপ্রেসে মোট 4 ধরনের কোচ আছে। এটা হচ্ছে শোভন। দেখি শোভনের সিটগুলা কেমন। শোভনের সিটগুলা হচ্ছে এরকম, যেহেতু পুরাতন র্যাক। এই হচ্ছে শোভন শ্রেণীর অবস্থা। এটা হচ্ছে শোভন চেয়ার, নন এসি চেয়ার। দেখি এটা কেমন, একটু দেখে আসি। এই যে এটার অবস্থা এরকম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? এই যে উপরে লাগেজ রাখার জন্য যথেষ্ট জায়গা আছে, ফ্যানের ব্যবস্থা আছে। এই হচ্ছে অবস্থা শোভন চেয়ারে।
এখানে সিটের অবস্থা, ক্লিনিং করছে, ক্লিনিং করাটা এখনো শেষ হয়নি। মাঝখানে এখানে কিন্তু মেলা জায়গা, অনেক জায়গা। আর এটা হচ্ছে নন এসি কেবিন। চলুন আমরা একটু নন এসি কেবিনটা দেখে আসি। এই হচ্ছে নন এসি কেবিন। রাতের বালিশ খাতা এখনো উঠানো হয়নি, হবে হয়তো একটু পরে। এই যে এরকম অবস্থা। আর এটা হচ্ছে এসি কেবিন। এসি কেবিনটা আমরা একটু দেখি। সিঙ্গেল কেবিন এসি, এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। এই যে অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে বড় সড়ো করে একটা মিরর আছে, এটা একটা ভালো দিক। উপরে ব্যাগ রাখার জন্য একটা র্যাকও দেওয়া আছে, ফ্যানের ব্যবস্থা আছে যথেষ্ট পরিমাণ। আর এটা হচ্ছে ডাবল কেবিন। এই যে ডাবল কেবিনের অবস্থা। এখানে মাঝখানে একটা মিরর আছে। আর এই যে এখানে 3 জন বসবে, আর এখানে 3 জন বসে যাবে দিনের বেলাতে। আর রাতে হচ্ছে এখানে একজন ঘুমাবে, এখানে একজন ঘুমাবে, উপরে একজন ঘুমাবে, আর এখানে উপরে একজন ঘুমাবে। এই মোট 4 জন। এখানে ময়লা ফেলার জন্য ডাস্ট আছে, টেবিল, সুইচ বোর্ডের ব্যবস্থা আছে। আর এই যে মিরর, তারপর ফ্যান আছে, হ্যাঙ্গার আছে, বেশ ভালো, সব ধরনের সুযোগ সুবিধাই আছে। 8টা 2 ছেড়ে দিল মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। এই যে আমরা ট্রেনের মাঝখান বরাবর বলা যেতে পারে। এই হচ্ছে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন। আমরা বিদায় জানাচ্ছি। কি অবস্থা? আমরা ভালো সবাই। এই যে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন। টাটা বাই বাই মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন। 8টার সময় ছাড়ার কথা ছিল আমাদের হাওড়া এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। 8টাই ছেড়ে দিল। টাইমিংটা অনেক সুন্দর। চলুন আমরা যেতে থাকি, দেখি কি কি রাস্তাঘাট আমরা উপভোগ করতে পারি। ট্রেন বিশাল কার্ভ নিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি বারহাট্টা, যেটা এখান থেকে প্রায় 22 কিলোমিটার দূরে, আর আমাদের সময় লাগবে 14 মিনিটের মতো। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে হাওড়া এক্সপ্রেস। তো এর নামকরণ করা হয়েছে, মোহনগঞ্জ এলাকা প্রচুর পরিমাণে হাওড় আছে, সেই হাওড়গুলি থেকেই মূলত এই ট্রেনের নামকরণ করা হয় হাওড়া এক্সপ্রেস। আমি মনে করি নামকরণে অবশ্যই সার্থকতা হয়েছে এই হাওড়া এক্সপ্রেসের। ওই যে আমাদের ট্রেনের লোকো। আর এদিকটা এই যে আমাদের ট্রেন একটু স্লো হয়ে গেল, সামনে হয়তো লাইন একটু খারাপ আছে বা সিগন্যাল পাচ্ছে না। যা হোক, আজকে আমাদের এই হাওড়া এক্সপ্রেস ট্রেনের এভারেজ স্পিড থাকবে 42 কিলোমিটার, আর সর্বোচ্চ স্পিড এটা বলা মুশকিল কত, তো 75-80-র মতো ধরা যায়, কারণ এটা 2900 লোকো। তবে এটা নির্ভর করবে আসলে লাইনের উপরে। আমি যতটুকু শুনছি, এই ঢাকা থেকে, বিশেষ করে জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে দেওয়ানগঞ্জ বা ময়মনসিংহ হয়ে মোহনগঞ্জ, এই লাইনটা খুব একটা সুবিধার না, যার কারণে হয়তো বা সময় বেশি লাগবে। এই যে এইটার কারণেই, এই সেতুটার কারণেই মনে হয় একটু আসতে যাচ্ছে। আর এই যেই মোহনগঞ্জ এলাকার মাঠঘাট, হাওড়া এলাকা,
পানি এখন নেই, চাষ হচ্ছে, শাপলা হয়েছে প্রচুর পরিমাণে জমিতে, বিভিন্ন ধরনের শাপলা, লাল, সাদা। ওয়াও, ওখানে তো ভরা তারার মতো ফুটে আছে ওইখানে শাপলা। আর এই যে আমরা যাচ্ছি, এই যে শাপলা শালুকের দেশ। কৃষকরা শাপলা তুলতে তুলতে বিরক্ত আমার মনে হয়। লাল শাপলা, সাদা শাপলা, সব ধরনের শাপলা এখানে। শাপলা আর শাপলা, এ কি অবস্থা! ওরে খাইছে, কচুরি পানাও আছে কিন্তু অনেক কম, শাপলার পরিমাণই বেশি। এই হাওড় এক্সপ্রেস প্রথম উদ্বোধন করা হয় 30শে জুলাই 1913 সালে, যেটা এই মোহনগঞ্জ ময়মনসিংহ হয়ে ঢাকা রুটে চলাচল করে। তো অদ্যাবধি আজও খুব ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে। এই এলাকার প্রথম আন্তনগর ট্রেন এটি। আরও একটি আন্তনগর ট্রেন আছে কিন্তু, সেটি হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি এর থেকে একটু আধুনিক আর কি। ওই ইন্দোনেশিয়ান কোচ ওইগুলো দিয়ে চলাচল করে। তো যাই হোক, এটাও হয়তো একদিন ইন্দোনেশিয়া কোচে পরিবর্তন হবে বা কোরিয়ান কোচে। তো এই হাওড় এক্সপ্রেসের ভিডিও করার জন্য আমি একটু অপেক্ষাই করতেছিলাম দুইটা কারণে। একটা হচ্ছে এই ট্রেনের কোচগুলো চেঞ্জ হয় কিনা, তা তো আর হলো না। আর আরেকটা অপেক্ষা করছিলাম বর্ষার জন্য। বর্ষায় এই এলাকা বেশি সুন্দর, হাওড় এলাকা। তো এক বর্ষা চলে যেয়ে আরেক বর্ষা এলো, কিন্তু হাওড় এক্সপ্রেসের কোচ পরিবর্তন আর হলো না। কবে হবে আল্লাহই জানে আর কি। তো যেদিন আবার কোচ পরিবর্তন হবে ওই দিন আরেকবার ভ্রমণ করব এই হাওড় এক্সপ্রেসে ইনশাআল্লাহ। চলো, এই যে দেখুন শাপলার কি অবস্থা, শাপলা ফুল, শাপলা ফুল। স্টেশনে একটা এলো, আমরা কি প্ল্যাটফর্ম পাবো মনে হয়, খুব ছোট্ট। বারাহাট্টা রেলওয়ে স্টেশন, বারোহাট্টা রেলওয়ে স্টেশন। পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের প্রথম যাত্রা বিরতি বারোহাট্টা রেলওয়ে স্টেশনে। আর এই বারোহাট্টা রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 8টা 14 মিনিটে, আর আমরা এখন এসে পৌঁছেছি 8টা 22, অর্থাৎ 8 মিনিট লেট। আর মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বারোহাট্টা রেলওয়ে স্টেশনের দূরত্ব 22 কিলোমিটার, অর্থাৎ 22 কিলোমিটার আসতে আমাদের লাগলো 22 মিনিট। তো চলুন 8 মিনিট লেট নিয়ে আমরা ঢাকার দিকে যেতে থাকি। আর এই যে লোকজনের চাপাচাপি ভিড়, ওই যে উঠতেছে, প্রচুর চাপ আছে ট্রেনে। এদিকেও বেশ চাপ আছে। এই ট্রেনটা আসতেছে ময়মনসিংহ থেকে, এটা যাচ্ছে মোহনগঞ্জ পর্যন্ত। এটা একটা লোকাল ট্রেন। এটা কি লোকাল ট্রেন? কি নাম এই ট্রেনের? কি নাম ট্রেনের? হ্যাঁ, মানে নামই লোকাল। লোকাল ট্রেনটা ছেড়ে দিল, মোহনগঞ্জের দিকে চলে যাচ্ছে। আর আমরা একটু দাঁড়িয়ে আছি, ট্রেনে একটু সমস্যা হয়েছে মনে হয়, জেনারেটর নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। ওটা অন করে আবার ছাড়া হবে। বারাহাট্টা রেলওয়ে স্টেশন, খুব ছোট প্ল্যাটফর্ম এখানে। এই যে বারোহাট্টা। প্রায় 13 মিনিট পরে, প্রায় 13 মিনিট পরে ঠিক হয়ে গেল জেনারেটর। আর এই যে এখানে আলো চলে আসছে। এই পুরা ট্রেনটিতে মাত্র একটাই এই এসি কোচ, যেটা হচ্ছে এসি সিট। এখানে কিন্তু কোনো এসি চেয়ার নেই, বা স্নিগ্ধা যেটা বলে সেটা নেই। আচ্ছা, একটা কথা বলে নিই, আজকে আমাদের হাওড় এক্সপ্রেসে মোট কোচের সংখ্যা 13টি। তার মধ্যে
শোভন শ্রেণী আছে হচ্ছে 6টি, শোভন চেয়ার আছে 3টি, এই মোট 9টি। একটি হচ্ছে এফ বাথ বা নন এসি কেবিন, এইগুলো 10টি। একটি হচ্ছে এসি কেবিন, এই হচ্ছে 11টি। একটি হচ্ছে কিচেন বা গার্ড ব্রেক যেটাকে বলে আর কি, বা কিচেন র্যাক একটি, আর গার্ড ব্রেক একটি, আর জেনারেটর কারে আছে একটি। এই মোট 13টি কোচ আমাদের আজকের এই হাওড় এক্সপ্রেসে। হলুদের গন্ধ, হলুদের গন্ধ। এই যে ময়মনসিংহ মোহনগঞ্জ হাইওয়ে, আর এই তো শাপলা শালুক। ট্রেন কার্ভ নিচ্ছে, বিশাল কার্ভ। কোচ গোনা যাবে, কয়টা কোচ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13। বিশাল কার্ভ নিয়ে একটা ব্রিজের মধ্যে ঢুকলো আমাদের লোক। এই ব্রিজটার নাম হচ্ছে ঠাকুরকোনা ব্রিজ। নিচে লোকজন কাজ করতেছে। ঠাকুরকোনা ব্রিজ। এখন ওইদিকে কার্ভ নিচ্ছে, ডান দিকে। আমাদের ট্রেন ঢুকতেছে ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনের দিকে। ওই মহিলা কি জানলা দিয়ে নামবে নাকি? জানলার অর্ধেক বাইরে মহিলা, না মাথা বের করে তাকাচ্ছে। খুব ছোট স্টেশন, আমরা কি প্ল্যাটফর্ম পাবো না মনে হচ্ছে। এই যে ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন, আর আমরা মনে হয় প্ল্যাটফর্ম পেলাম না। পৌঁছে গেলাম আমরা ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনে। এই যে ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন, আর আমরা তো প্ল্যাটফর্ম পেলাম না। খুব ছোট রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্মও অনেক ছোট। যা হোক, ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনটা পড়ছে নেত্রকোনা জেলার মধ্যেই। আর এখানে আমাদের আসার কথা ছিল 8টা 24 মিনিটে, আর এখন বাজে 8টা 47, অর্থাৎ 23 মিনিট লেট। আর মোহনগঞ্জ থেকে এই ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনের দূরত্ব 29 কিলোমিটার। 23 মিনিট একটু বেশি আর কি লেটটা নিয়ে আমরা ঢাকার দিকে যেতে থাকি। ছেড়ে দিল ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন। এই যে ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন। কোনো লোকজন নেই এখানে। ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন। আমাদের পরবর্তী যাত্রা বিরতি নেত্রকোনা জেলা শহরের রেলওয়ে স্টেশন, নেত্রকোনা রেলওয়ে স্টেশন। চলি। আর এই যে মোহনগঞ্জ নেত্রকোনা যে হাইওয়ে, এটা ময়মনসিংহ হয়েই চলে গেছে আর কি। এই যে মোহনগঞ্জ নেত্রকোনা হাইওয়ে, যেটা ময়মনসিংহ হয়ে ঢাকার দিকে চলে গেছে, ঠিক সেটার গা বরাবরই আমরা যাচ্ছি। সকাল সকাল ট্রেন ভ্রমণ মজাই একটা আলাদা। আর এই যে রোডটা দেখুন, সারি সারি তাল গাছ। বাংলা রেলওয়ে স্টেশন, বাংলা রেলওয়ে স্টেশন পার করলাম। ট্রেন কার নিচে। আসুন এখন একটু আমরা ট্রেনের স্পিড চেক করি। মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত যে লাইনটা, এখানে কি ধরনের স্পিড পাই এটা দেখি। এই যে
60 পর্যন্ত উঠছিল, 56, 57 চলছে এখন, 58, 59, 60, 61, আরে টুকবি না বাবা, আবার 60, 61, 59, 60, 61, 62, 63, 64, আবার 63, 62, 63। যাই হোক, এই রুটে হাওড় এক্সপ্রেস 63 কিলোমিটার উঠাইছে, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। যাই হোক, সামনে হচ্ছে নেত্রকোনা রেলওয়ে স্টেশন। এই অঞ্চলের গ্রাম্য পরিবেশ, পুকুরে মাছ ধরতেছে, ধান ক্ষেত আছে, সম্পূর্ণ গ্রাম্য একটা পরিবেশ। 8 তলা ঘর, সব টিন শেড, টিন দিয়ে তৈরি করা, নিচ দিয়ে দেখা যায় হচ্ছে ব্রিক ওয়াল, উপরে হচ্ছে টিন শেড। খুব দারুণ ডিজাইন করা, এই যে ঘরটাও দারুণ ডিজাইনের ঘর। প্রচুর শাপলা, প্রচুর শাপলা। আমার মনে হয় কি এই এলাকার লোকজন খুবই বিরক্ত এই শাপলার উপরে। শাপলার একটা সীমা থাকা প্রয়োজন, এত শাপলা, এগুলো পরিষ্কার করতে করতেই তো লোকগুলো কাহিল। এই যে যাচ্ছে মাছ ধরতে, এটা কি কোনো রেলওয়ে স্টেশন ছিল নাকি গেঁথে রাখছে এগুলা? বিশাল কার্ভ দিছে আবার ট্রেন, বিশাল কার্ভ। আমরা মনে হয় নেত্রকোনা শহরের মধ্যে ঢুকে পড়ছি। ওই যে আমাদের ট্রেনের লোকও দেখা যায়। ট্রেন আস্তে আস্তে যাচ্ছে, সামনে মনে হচ্ছে নেত্রকোনা রেলওয়ে স্টেশন। খেতা কম্বলের জন্য আর নেত্রকোনা পড়ার কোনো উপায় নেই, খেতা কম্বল সব নেড়ে দিয়ে রাখছে। এটাই কিন্তু নেত্রকোনা রেলওয়ে স্টেশন। এখান থেকে অনেক লোক উঠবে, অনেক লোক। আচ্ছা, যাত্রাপথে পৌঁছে গেলাম। আমাদের তৃতীয় যাত্রা বিরতি নেত্রকোনা রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের আসার কথা ছিল 8টা 47 মিনিটে, আর এখন বাজে 9টা 3, অর্থাৎ 16 মিনিট লেট। আর মোহনগঞ্জ থেকে এই নেত্রকোনা রেলওয়ে স্টেশনের দূরত্ব 40 কিলোমিটার, একবার জেলা শহরের মূল রেলওয়ে স্টেশন এটি। আর এই নেত্রকোনা কিন্তু বিরিশিরি বা বালিশ মিষ্টি, বিশেষ করে এক ধরনের বালিশ মিষ্টি, এটার জন্য খুবই বিখ্যাত। যারা বিরিশিরি বেড়াতে যেতে চান বা কমলাকান্দা, এই সমস্ত জায়গা বেড়ানোর জন্য খুবই উপযুক্ত জায়গা নেত্রকোনা। এখান থেকে নেমে আপনারাও যাইতে পারেন, অথবা সামনে আরেকটা রেলওয়ে স্টেশন আছে, ওখানে নেমেও যেতে পারেন। তো চলুন আমরা যেতে থাকি ঢাকার দিকে। আর এই হচ্ছে নেত্রকোনা রেলওয়ে স্টেশন। এই যে নেত্রকোনা রেলওয়ে স্টেশন, সকালের বাজার। এই যে আমাদের ট্রেন। আর এই যে এদিকটা এটা কি নদী নাম জানি না, নেত্রকোনার পরে পড়লো নদী। তো ওরা এখন সব ফসল করতেছে ওখানে।
চল্লিশা নগর রেলওয়ে স্টেশন। কার যে চল্লিশা দিছে এখানে কে জানে। চাচা কি অবস্থা? ভালো ভালো, ভয় লাগে না? হ্যাঁ, আবারও বিশাল কার দিচ্ছে ট্রেন। হিরণপুর, এই হচ্ছে হিরণপুর রেলওয়ে স্টেশন। এটা কি জায়গা? হেলিপ্যাডের মতো করে রাখছে। বাংলাদেশের গ্রামকে যদি আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের ট্রেনে আপনাকে ভ্রমণ করতে হবে। তাহলে বাংলাদেশের গ্রামগুলোর একটা উপভোগ আপনি করতে পারবেন, একেবারে গ্রাম্য পরিবেশটা। এই যে দেখুন, গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। এই যে লাইনটা এলো, এটা আসলো জারিয়া ঝাঞ্ঝিল থেকে, জারিয়া ঝাঞ্ঝিল এই টাইপের একটা জায়গা থেকে এলো এটা। চাষা দৌড়াই দিচ্ছে, মনে হয় ট্রেন ধরবে চাষা। চাষা কি পারবে ট্রেন ধরতে? এই যে শ্যামগঞ্জ জংশন প্ল্যাটফর্ম আমরা পেলাম, পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের চতুর্থ যাত্রা বিরতি। রেলওয়ে স্টেশনটির নাম হচ্ছে শ্যামগঞ্জ রেলওয়ে জংশন। এই যে এখানে আমাদের আসার কথা ছিল 9টা 15 মিনিটে, আর এখন বাজে 9টা 28, অর্থাৎ ওই 13 মিনিট লেট। আর মোহনগঞ্জ থেকে এই শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব 56 কিলোমিটার। যারা বিরিশিরি বেড়াতে যেতে চান তাদের কিন্তু এই শ্যামগঞ্জ জংশনেই নামতে হবে। আবার এই শ্যামগঞ্জ জংশন দিয়ে একটা লোকাল ট্রেন যায়, সেটা খুব সুন্দর বলাকা। এই যে লাইনটা চলে গেল, ওটা দিয়ে ওই যে জারিয়া ঝাঞ্ঝিল ওই পর্যন্ত যেতে পারবেন। সেখান থেকে আবার বাসে বা অন্য কোনো উপায়ে আপনারা পৌঁছে যাবেন বিরিশিরিতে। তো চলুন 13 মিনিট লেট নিয়ে আমরা ঢাকার দিকে যেতে থাকি। ছেড়ে দিল শ্যামগঞ্জ রেলওয়ে জংশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি গৌরীপুর জংশন, যেটা এখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। চলুন আমরা যেতে থাকি। আর এই যে শ্যামগঞ্জ জংশন, গৌরীপুর জংশনে আমরা পৌঁছে গেলাম। এই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেছে, গৌরীপুর জংশন। পৌঁছে গেলাম হুমায়ুন আহমেদের খুব প্রিয় একটি জায়গা, এই গৌরীপুর জংশনে। কেননা তিনি এই গৌরীপুর জংশন নিয়ে একটি উপন্যাসও লিখেছেন, যেখানের মূল পটভূমি, এই উপন্যাসটা আমি পরশুদিন পড়তেছিলাম। গৌরীপুর জংশনটি, এই উপন্যাসের মূল পটভূমি হচ্ছে এই গৌরীপুর জংশনকে নিয়েই। সেখানে দুইটা ক্যারেক্টার থাকে, জয়নাল এবং ফজলু। ফজলু একটা বাচ্চা ছেলে আর জয়নাল অনেক বয়স্ক অসুস্থ মানুষ। তো এই দুইজনকে ঘিরেই, কেন্দ্র করেই মূলত এই গৌরীপুর জংশনকে নিয়েই এই উপন্যাসটি লেখা। তো যা হোক, এই গৌরীপুর জংশনে আমাদের আসার কথা ছিল 9টা 31 মিনিটে, আর এখন বাজে 9টা 44। ওই সেই 13 মিনিট লেট, যে 13 মিনিট লেট, সেই 13 মিনিট লেটই এখনও আছে। আর মোহনগঞ্জ থেকে এই গৌরীপুর জংশনের দূরত্ব 65 কিলোমিটার। আর গৌরীপুর জংশনটাও কিন্তু পড়ছে ময়মনসিংহ জেলার মধ্যে, অর্থাৎ আমরা এখন নেত্রকোনা জেলা পার করে ময়মনসিংহ জেলার মধ্যে। তো চলুন আমরা 13 মিনিট লেট নিয়ে ময়মনসিংহ হয়ে ঢাকার দিকে যেতে থাকি। চলুন। ছেড়ে দিল গৌরীপুর জংশন থেকে। গৌরীপুর জংশন। এই গৌরীপুর জংশনে একটা লাইন এলো ভৈরব থেকে,
আর একটা তো আমরা মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ যাচ্ছি। তো এই 3টা রুট একসাথে মিলিত হওয়ার কারণে এই জায়গাটা জংশন। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি ময়মনসিংহ জংশনে। এই যে লাইন চলে এলো গৌরীপুর জংশনের এই বিশাল এক কার্ভ এটা। আর আমাদের পিছনে কি অবস্থা? ভালো ভালো আছেন? মুখে কথা নেই কেন? হাসি মুখে কথা বলেন। ভালো আছেন? হ্যাঁ সেটাই, এত মন খারাপ কেন? এই যে আমাদের ট্রেনের লোক ঢুকে গেল ওই গাছগুলোর মধ্যে। এই এখন মাদার শরীফ, এটা মনে হয় বলাকা, ঢাকা থেকে আসতেছে, যাবে জারিয়া টাঙ্গিল। আর এটা হচ্ছে কেওয়াটখালী রেলওয়ে ব্রিজ, কেওয়াটখালী রেলওয়ে ব্রিজ। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, খুব আস্তে আস্তে যাচ্ছে। এখানে যেন শুয়ে আছে। এ কি বিশ্রাম নিচ্ছে? ওখানে বিশ্রাম নিচ্ছে। আমার ঢিল মারে নিচ থেকে। এই পোলাপান সমানে ঢিল মারছে। এই যে বাসের উপর আমরা, বাস সড়কের উপর দিয়ে যাচ্ছি। ট্রেন বিশাল কাজ নিছে। আর এই যে আরেকটা রেল ব্রিজ, এটা হচ্ছে ট্রেন লাইন ডাবল, উপর দিয়ে একটা, নিচ দিয়ে। আমরা কিছুক্ষণ পরে ওইটা দিয়ে ঢাকাতে যাব, ওই রেলপথটি দিয়ে। এখন তো আমরা দিক দিয়ে যাচ্ছি। যে বিশাল আকারে কার এইখানটায়, বহু মানুষ মাছ মারতেছে এখানে, টিকিট দিয়ে মাছ মারতেছে মনে হয়। বিশাল কার নিচ্ছে। ময়মনসিংহ জংশনের দিকে ঢুকতেছে আমাদের ট্রেন। ঠিক 10টা 17, 23-19 লোক ময়মনসিংহ জংশন কম্বল দিয়ে ঢেকে রাখছে, মনে হয় ওরে শীত লাগছে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম ময়মনসিংহ জংশনে। এখানে আমাদের আসার কথা ছিল 10টা 5 মিনিটে, 14 মিনিট লেট। আর মোহনগঞ্জ থেকে এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের দূরত্ব 84 কিলোমিটার। আর এখানে আমাদের এখন 20 মিনিটের যাত্রা বিরতি। আমাদের ইঞ্জিনকে এখন ঘোরানো হবে, ইঞ্জিনটাকে এখন ওদিক থেকে এনে এদিকে এনে ঢাকার দিকে নিয়ে যাওয়া হবে। এটাই হচ্ছে আমাদের ট্রেনের লক্ষ্য, যেটা এখন রিভার্স করা হচ্ছে। ময়মনসিংহ জংশন থেকে ছেড়ে দিল, আর এই যে ভাইরা লাফ মেরে মেরে উঠতেছে। দশটা 36, ওই প্রায় 15 থেকে 20 মিনিটের মতোই দাঁড়াইলো আর কি। জাস্ট লোকোটা একটু রিভার্স করেই টান দিল আর কি। চলুন, এই যে আমরা কিন্তু এই সাইডের এই লাইনটা দিয়ে এলাম, এই ডান সাইড থেকে যে লাইনটা এলো। এখন আমরা এই রুটটা নিচ দিয়ে যাবো আর কি। এই সেই ওভারপাস, যে এটার উপর দিয়ে আমরা গেছিলাম। আর ব্রিজে আবার বেশ কার। আমাদের ট্রেন ঢুকতেছে গফরগাঁও রেলওয়ে স্টেশনের মধ্যে। প্রচুর লোক এখানে, প্রচুর লোক। গফরগাঁও রেলওয়ে স্টেশন। যাই হোক, আমরা পৌঁছে গেলাম গফরগাঁও রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 11টা 10 মিনিটে, আর এখন বাজে 11টা 25। মাত্র 15 মিনিট লেট। আর গফরগাঁও রেলওয়ে স্টেশনটা কিন্তু পড়ছে
ময়মনসিংহ জেলার মধ্যে। এরপরে আমরা গাজীপুর জেলার মধ্যে ঢুকে যাব। আর মোহনগঞ্জ থেকে এই গফরগাঁও রেলওয়ে স্টেশনের দূরত্ব 122 কিলোমিটার। যাই হোক, ছেড়ে দিল গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে। পরবর্তী যাত্রা বিরতি জয়দেবপুর রেলওয়ে স্টেশন, সেটা এখান থেকে প্রায় 53 কিলোমিটার দূরে। আর আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের মতো আর কি এখান থেকে জয়দেবপুর পৌঁছাইতে। আর মধ্যে অবশ্য পড়বে ভাওয়াল ন্যাশনাল পার্ক, ওইটা একটু দেখার আমরা চেষ্টা করব। এটা বাংলাদেশের খুব নাম করা একটি উদ্যান। আর এই যে গফরগাঁও রেল লাইন আর এদিকে হচ্ছে রাস্তা কিন্তু একসাথে, দারুণ রাখছে জিনিসটা। পোলাপান বানর নদী, এই নদীর নাম বানর নদী। এই নদীটা ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগকে আলাদা করছে বানর নদী। যার এক সাইডে আছে ময়মনসিংহ জেলা, আর এক সাইডে গাজীপুর জেলা। আমরা এখন ভাওয়াল জাতীয় উদ্যানের মধ্যে, ভাওয়াল ন্যাশনাল পার্ক, এটার মধ্যে আছি। এই ভাওয়াল ন্যাশনাল পার্কের আয়তন 5022 হেক্টর জমি নিয়ে আর কি গঠিত। এটা 1974 সালে প্রতিষ্ঠিত হয়। তবে 1984 সালে এই উদ্যানকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। সুন্দর একটা রাস্তা আছে এই যে ভাওয়াল জাতীয় উদ্যানের মধ্যে। কাঁঠাল বাগান, বিভিন্ন ধরনের ফলজ বাগান এখানে আছে। এই ভাওয়াল জাতীয় উদ্যানের মূল উদ্ভিদই হচ্ছে শাল, সেগুন আর মেহগনি। তাছাড়া বিভিন্ন প্রজাতির বাঁশ, কাঁঠাল, আম এ ধরনের গাছ এখানে পাওয়া যায়। রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম মনে হয় ওইদিকে। রাজেন্দ্রপুর, ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন মূল লাইন থেকে লুপ লাইনে এসে দাঁড়ালো। মনে হচ্ছে কোনো ক্রসিং টিং আছে সামনে, দেখা যাক কি হয় আর কি। আর এই যে সবাই নেমে পড়তেছে এখানে। যাই হোক, ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনে নামলাম। এখানে হয়তো কোনোদিন নামার সুযোগ হতো না। একটা ক্রসিং আছে, ট্রেন আসতেছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ট্রেন আসতেছে। আর এদিকের অবস্থাটা এরকম, ওই দিক তো দেখালামই, লোকজন সব নেমে পড়ছে এখানে। এই যে জয়দেবপুর জংশন। যাই হোক, আমরা এসে পৌঁছালাম জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 12টা 35 মিনিটে, আর এখন বাজে 12টা 56, অর্থাৎ 21 মিনিট লেট। আর মোহনগঞ্জ থেকে এই জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 175 কিলোমিটার।
আচ্ছা যাই হোক, আমরা পার করলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশন। এরপরে আমরা ঢুকে যাব ঢাকার মধ্যে। আর প্রথমে ঢাকার মধ্যে আমাদের পড়বে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো যাই হোক, ট্রেন সম্পর্কে দু চারটে কথা যদি বলি, ট্রেন যেমন তেমন যাই হোক না কেন, কিন্তু এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো, খুবই ভালো মানুষ ওনারা, খুবই হেল্পফুল। তো স্টাফদের কথা আরেকবারই আসলে বলতে হয়, খুবই ভালো মানুষ ওনারা, অত্যন্ত হেল্পফুল মানুষ। তো চলুন আমরা ঢাকাতে পৌঁছাই, তারপর বাকি কথা হবে। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। একটা ছাত্র অবশেষে 28 মিনিট লেট নিয়ে আমরা 210 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাতে। আর এই ট্রেন আর অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেক্ষেত্রে মনে হয় সে সময় মতোই পৌঁছাবে, কারণ ওখানে তার পৌঁছানোর কথা একটা 40 মিনিটে। তো যাই হোক, এই ছিল আজকের ভ্রমণ, আজকের অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ট্রেন সম্পর্কে যা বলার তা তো আগেই বলেছি। সর্বশেষ পর্যায়ে একটাই বলি, আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।